পিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, অনেক আশা নিরাশার মধ্যেই ঘুরপাক খাচ্ছে শেয়ার বাজার। আমাদের আজকের অতিথি প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর জনাব মনিরুজ্জামান, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। মনির ভাইকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি। আমরা তার কাছ থেকে সামষ্টিক অর্থনীতি, শেয়ার বাজারের সংস্কার, এগুলো সম্পর্কে শুনবো। আসলে স্টক পিকিং অ্যান্ড যে শেয়ার বাজারের গতিবিধি সম্পর্কেও ব্রোকারেজে যাওয়ার পর থেকে তিনি আগের চাইতে অনেক বেশি অ্যাওয়ার। একটা সময় ছিল আসলে ফান্ডামেন্টালসের বাইরে তিনি কোনো কথা বলতেই রাজি হতেন না, বাট আদার ফ্যাক্টর যে মার্কেটের, এগুলো সম্পর্কে এখন তিনি ইজ রেডি টু স্পিক। মনির ভাই, স্বাগতম। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মনির ভাই, হয় বাড়তে হবে বা কমতে হবে, একটা খুব মানে ডাল সিচুয়েশন যাচ্ছে, ইটস বোরিং এক কথায়, নো এক্সাইটমেন্ট। যারা অনেকেই বড় ফান্ড নিয়ে বসে আছে, স্টক আছে তার আপনার একটা যে খুব চিপ, রাইট। হ্যাঁ, বাট নো ওয়ান ইজ ইন্টারেস্টেড, হ্যাঁ, এরকম যাচ্ছে। আসলে কেন এমনটা হচ্ছে? আচ্ছা, এখন কেন এমনটা হচ্ছে, ইটস এ টাফ কোয়েশ্চেন। বাট আমরা যদি স্মল সেগমেন্টগুলোকে আলাদাভাবে অ্যাড্রেস করি তাহলে হয়তো বা এটা বোঝা সহজ হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ম্যাক্রো সিচুয়েশনটা, হ্যাঁ, সেটা তো খুব একটা যে রোজি পিকচার আমরা সামনে দেখতে পাচ্ছি তা কিন্তু না। আমাদের ব্যাংকিং সেক্টরের যে স্ট্রেসফুল অবস্থা, সেটা কিন্তু গত কয়েক বছর ধরেই এটা চলে আসছে এবং এটা ধীরে ধীরে এটা ডেটারেট করছে। এখান থেকে ইমপ্রুভমেন্ট অ্যাটলিস্ট আগের গভর্নমেন্টের সময় থাকাকালীন আমরা কোনো ইমপ্রুভমেন্টের কোনো ইনিশিয়েটিভ দেখিনি। এখন ইনারা যারা ইন্টারিম গভর্নমেন্টে এসছেন, তারা এই যত হিডেন আন্ডার দ্য কার্পেট জিনিসপত্রগুলো ছিল, এরা যখন বের করছেন, তখন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এটা অনেক অ্যাগ্রাভেটেড হয়ে যাচ্ছে। এগুলো দেখে ইটস অফিশিয়াল নাও। হ্যাঁ, ইটস অফিশিয়াল নাও, এবং এগুলো কিভাবে ম্যানেজ করা যাবে এই জিনিসটাও আমাদের সামনে এখন পর্যন্ত রোডম্যাপ নাই। বাট আমরা যেটুকু পজিটিভলি যে জিনিস কনফিডেন্স নিতে পারি যে ওনারা চেষ্টা করছেন এখান থেকে একটা বের হয়ে আসার উপায় খুঁজে বের করার জন্য। পজিটিভ সাইডটা হচ্ছে যে লিকেজটা হচ্ছিল প্রতিনিয়ত, ফেক লোন এবং বাইরে যে মানি লন্ডারিং করে ব্যাংকগুলোকে দুর্বল করে দেওয়া, এই প্রক্রিয়াটার একটা আপাতত একটা অবসান হয়েছে। এটা হল্টে এসেছে, এটা বন্ধ হয়েছে। সো দ্যাট ইজ এ ভেরি বিগ পজিটিভ ফর বাংলাদেশ। কারণ টাকাগুলো যখন বাইরে চলে যাচ্ছিল, এটা রেমিটেন্সের উপরেও এটা চাপ পড়ছিল বাংলাদেশে। ফ্লোটিং যে এফএক্সগুলো ছিল সেগুলো, বা অফিসিয়াল চ্যানেল যে ইয়াগুলো ছিল, সব কিছুতেই আমরা একটা স্ট্রেসফুল অবস্থা দেখেছি। আর লোকজন কেন কিনছে না তাহলে? হ্যাঁ, কারণ হিসাবে যদি দেখা যায় যে বাংলাদেশে হিস্টোরিক্যালি যখনই ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেশি ছিল, বা অল্টারনেটিভ যে আমাদের ইনভেস্টমেন্ট এভিনিউগুলো, যেখানে ফিক্সড রিটার্ন আমরা অনেক হায়ার রেটে পেয়েছি, তখন স্টক মার্কেট পারফর্ম করে না। বিগত যদি 10-12 বছরের, 2010-এর পরের যদি আপনি এই দুটোর স্টক মার্কেট পারফরমেন্স এবং ফিক্সড ডিপোজিটের যে রিটার্নটা, এটা যদি কোরিলেশনটা নেন, এই সিনারিওটা দেখতে পাবে। সো মানুষ যদি 12%-এ 13%-এ ট্রেজারি বন্ডে ফিক্সড রিটার্ন, গভর্নমেন্ট ইস্যুড একটা বন্ডে যদি 12-13% পায়, হ্যাঁ, তারা ইকুইটি রিস্ক আসলে এই মার্কেটে নিতে তেমনভাবে আগ্রহ ওটা পাবে না। এটা আমার কাছে মনে হয়। আর গভর্নমেন্ট যে চেঞ্জটা হলো, রেভলিউশন বা জুলাই রেভলিউশন বা জুলাই আপরাইজিং যেটা বলি, সো এটার পরে যেটা হয়েছে যে মার্কেট থেকে, তো ধরেন যে আগের সরকারের যারা কাছের লোক, বেনিফিশিয়ারি যারা ছিলেন, তারা তো মার্কেটে নাই। বাংলাদেশ ইকোনমিতে তাদের যে ফ্লোটিং মানিটা ছিল বা ট্রেডিং অ্যাক্টিভিটিগুলো ছিল, এই জিনিসগুলো নাই। অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রোজেন হয়ে গেছে। সো ওখান থেকে তো একটা অ্যাক্টিভিটির আমরা একটা কার্টেল হয়ে গেছে, ওই অংশটুকু অফ হয়ে গেছে। আমাদের এখানে যেটাকে মানে আপনার যে আমরা ম্যানিপুলেশন বলি, তারা প্রাইসিংয়ে একটা রোল ছিল ডিফ্যাক্টো, যেহেতু এখানে কোনো অফিসিয়াল মার্কেট মেকিং হয় না। জি, হ্যাঁ, এটা একটা ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। দিস টার্ম ম্যানিপুলেশন, এটা তো বলা
মানে অনেকে যে বলে একটা আর কি সময় ছিল আমরা পরবর্তীতে, দেখতাম যে হ্যাঁ, বিভিন্ন কার্টেল থেকে একসাথে অনেকে মিলে একটা স্টকের প্রাইস বাড়াচ্ছে কমাচ্ছে, হ্যাঁ, সেটি এগুলো আমরা, এখন বোধহয় হচ্ছে হ্যাঁ, না। এটা গ্র্যাপ ভাইন আমরা শুনতাম যে হ্যাঁ এটা হচ্ছে ওটা হচ্ছে, অমুক ভাই অমুক কিছু করছেন। আহ, তো সেই ভাইয়েরা তো তাদের মাসল পাওয়ার প্রবাবলি এই কমিশনের আন্ডারে নাই। সো তারা যত সহজে এর আগে বিভিন্ন কাজকর্ম করে প্রাইস মেকিং গুলো করতেন, তারা তো এটা করতে পারছে না। এটা তো ভিজিবল আর কি, এটা সবাই এটা বুঝতে পারছে। সো সেইখানেও ওভারঅল মার্কেটের সম্পৃক্ততা কমে গেছে। তো স্টক মার্কেটের যে আমরা মনে করি যে এটা এস এ লং টার্ম একটা ইনভেস্টমেন্ট ভেহিকল, বাট বাংলাদেশে এটাকে বেশিরভাগ মানুষ আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট ভেহিকল হিসেবে নেয় নাই, বা ওয়েলথ বিল্ড আপের একটা প্রসেস হিসাবে অনেকেই এটা নেয় নাই। এটা স্পন্সররা যারা আছে বা কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা হাই নেট ইনভেস্টর, তাদের হয়তো বা ক্যাপিটালের একটা বড় অংশই সেটা লং টার্ম ইনভেস্টমেন্ট। মানে ওভারঅল যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, স্পন্সর এবং H&W ইনভেস্টররা হয়তো বা দে আর ওনিং অ্যাবাউট 60-70% অফ দ্য টোটাল শেয়ার হোল্ডিং। কিন্তু মার্কেটে যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো হয়, সেইখানে এই ট্রেডিং অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি দিস ইজ প্রবলি 80-90%। তো এই স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিগুলো এখন কমে গেছে, যার ফলে ট্রেডিং টার্নওভারটা আপনার এটা মার্কেট ইজ সো ডাল। মার্কেট ইজ সো ডাল। আচ্ছা, এখন একটা এই যে আশঙ্কা যে যদি আমাদের পলিটিক্যাল ইভেন্টস বা ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস একটার সাথে লিঙ্কড বলা যায়, যদি এগুলো ফার্দার ডিটেরিয়েট করে, মার্কেট এখান থেকে আরও যে ইন্ডেক্স অনেক পড়ে যেতে পারে, এই ধরনের আশঙ্কাও আছে। আবার এখান থেকে ইন্ডেক্স একটা মডারেট রিকভারি, হ্যাঁ, এইভাবেই চলছিল আসলে। তো এর মাঝখানে যে ট্রেজারি ইল্ড, দ্য বেঞ্চমার্ক, এটি কিন্তু আসলে লাস্ট উইকে দেখলাম যে আমরা ভালোই মোটামুটি একটা 20-30 বেসিস পয়েন্টের মতো একটা কমেছে ইল্ড। এটা আসলে কি ইজ এ বিগিনিং নিউ সাইকেল অর ইটস টেম্পোরারি? আমি যেটুকু বুঝি যে প্রবলি উই হ্যাভ সিন এ পিক অফ দ্য ট্রেজারি ইল্ড কার্ভ। এটা আমি যখন ব্যাংকের বিভিন্ন ট্রেজারি হেডদের সাথে কথা বলছিলাম, এই ধরনের একটা ফিলিং আমি পাচ্ছি। সো এটা কিছুদিন যাবত একটু একটু করে কমছিল, বাট লাস্ট অকশনটাতে এটা একটা লিটল লার্জার একটা ফল একটা হয়েছে। তো আসলে যেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টর যে এডিশনাল লিকুইডিটিটা, বা গুড ব্যাংকস আর অ্যাকচুয়ালি দে আর গেটিং মোর অ্যান্ড মোর ডেপোজিটস। সো এই ডিপোজিটটা তারা কি করবে? তাদের এডি রেশিও দেখা যাচ্ছে যে যেটা থ্রেশহোল্ড তার থেকে অনেক নিচে, মানে তাদের অনেক আনইউটিলাইজ ফান্ড আছে, এই ফান্ডগুলো তারা ট্রেজারিতে সহজভাবে একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। ওখানে প্রভিশনিং লাগে না, ওখানে লোন দেওয়ার জন্য আপনার এত আমার ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য আরএম লাগে না, গভর্নমেন্টও খুশি তার যেটা ফান্ড পেয়ে যাচ্ছে। আবার এই ট্রেজারি বিল বন্ডগুলোকে এগুলোকে রেপো করে ওখান থেকে টাকাও ধার নেওয়া যায়। সো ইটস আ গুড একটা অপরচুনিটি ফর দ্য ব্যাংকস টু মেক সাম মানি। তো যখন সবাই ট্রেজারি বন্ডগুলো কিনতে যাচ্ছে, তখন রেটটা এটা কিছুটা লোয়ার হয়ে যাচ্ছে। এখন এটা কি আসলে টিকবে, নাকি যে আরেকটা আবার ফার্দার স্পাইক আসতে পারে? ম্যাক্রো সিচুয়েশনগুলো তো প্রেডিক্ট করা খুবই মুশকিল, বাট আমি বিভিন্ন জনের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারছি, প্রবাবলি ইট উইল ফল ডাউন লিটল বিট আর কি, হয়তো বা ডাউন ট্রেন্ডটা হয়তো বা কন্টিনিউ করতে পারে। ওকে। আর তো সূত্র মতে যেটি যে যদি আপনার ট্রেজারি কমতে থাকে, তাহলে নিশ্চয়ই একটা ফান্ড ফ্লো স্টকের দিকে আসা শুরু হওয়ার কথা, যে সেটি কতটা? সেটা হয়তো বা একটু সময় লাগবে, কারণ ট্রেজারি রাতারাতি তো 1-2%, 3% কমবে, এটা তো রাতারাতি জিনিসটা হবে না। হ্যাঁ, এটা হতে একটু সময় লাগবে। কত সময় আমরা কেউ জানি না, হয়তো বা 6 মাস, 1 বছর, 2 বছর, ডিপেন্ডিং অন দ্য ম্যাক্রো সিচুয়েশন, গভর্নমেন্টের বোরোয়িং, প্রাইভেট সেক্টর কীভাবে ক্রেডিট পিক আপ করছে, সব কিছুর উপরে। আর এই ফান্ডটা স্টক মার্কেটে আসবে কিনা, এই ফান্ডটা হয়তো বা স্টক মার্কেটে আসবে যদি ইনভেস্টাররা মনে করে যে দিস ইজ রিয়েলি এ লো রেট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দ্য ফিউচার ইজ গোয়িং টু বি ব্রাইটার। এখন যা আছে তার থেকে আমরা
কর্পোরেট আর্নিংসের একটা গ্রোথ দেখতে পাবো, ম্যাক্রো ইকোনমিতে একটা রিভার্সাল আমরা দেখতে পাবো। যেমন ধরেন যে শ্রীলঙ্কা বা পাকিস্তান, এই স্টক মার্কেটগুলোর একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে গত বছরে, একটা সিগনিফিকেন্ট গ্রোথ হয়েছে, কিন্তু ওদের ইকোনমিক অবস্থা যে খুব একটা ভালো তা কিন্তু না। হয়তো বা আমাদের থেকেও বিভিন্ন ইন্ডিকেটরে তারা পিছিয়ে রয়েছে এবং তারা স্ট্রেস অবস্থায় আছে, আমাদের থেকে বেশি স্ট্রেসে আছে, বাট ওদের মার্কেটগুলো পারফর্ম করলো কিন্তু আমাদের মার্কেটগুলো পারফর্ম করলো না। এটার কারণ যেটা হতে পারে যে প্রবাবলি ওদের ইনভেস্টররা ফিল করে যে গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য রাইট স্টেপস, হ্যাঁ, টু কাম আউট অফ দ্য ক্রাইসিস অর দিস সিচুয়েশন। সো ওইটা মানুষের মনে একটা আশা জাগিয়েছে যে প্রবাবলি দে আর সিইং দ্য বটম অফ দ্য প্রাইসেস, সো এটা রাইট টাইম টু বাই। হ্যাঁ, তাই এরপরে গভর্নমেন্ট ভালো কিছু করবে বা ধীরে ধীরে জিনিসগুলো ইমপ্রুভ হবে, সো লোয়ার প্রাইসে বার্গেন হান্ট করার দ্যাট ইজ দ্য রাইট মোমেন্ট। কিন্তু আমাদের এখানে ওই আসলে ওই ভিজিবিলিটিটা কখনো ছিল না। সো ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা সবাই একটা আশার আলো বুকে নিয়ে আছি। আমরা আশা করতে চাই এবং সরকার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিফর্ম গভর্নমেন্ট লেভেলে হচ্ছে, ব্রড স্ট্রাকচারাল চেঞ্জগুলো হচ্ছে। তো এখান থেকে একটা গভর্নেন্স এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটির একটা জায়গা তৈরি হবে এবং অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা তৈরি হবে, এইটুকু আমরা আশা করি। আর এসএসসিও বেশ কিছু কাজকর্ম ওনারা হাতে নিয়েছিলেন, যেরকম 12টা স্পেসিফিক ইস্যু নিয়ে ওনারা ইনভেস্টিগেশন একটা টিম গঠন করে দিয়েছিলেন। এটার রেজাল্টগুলো আমরা এখনও দেখিনি, হোপফুলি এগুলো চলে আসবে, একটা একটা করে আসবে। সো এটা আসলে তখন বোঝা যাবে যে এসএসসি জিনিসপত্রগুলো কীভাবে হ্যান্ডেল করছেন। প্লাস হচ্ছে যে ওনারা টাস্কফোর্স একটা গঠন করেছেন, সেই টাস্কফোর্স তাদের রিকমেন্ডেশনগুলো স্টেপ বাই স্টেপ এটা দিতে থাকবে। সো ওখানে জনগণ তখন এটা বুঝতে পারবে যে এই মার্কেটটা এর আগে যত সহজেই কিছু লোক এটা অ্যাবিউজ করেছে, হ্যাঁ, মানুষ এখানে প্রতারিত হয়েছে, তারা হয়তো ভবিষ্যতে এত বেশি প্রতারিত হবে না বা ওই জায়গাগুলো এটা কমে যাবে। এটা মানুষ যদি মনে করে যে না, এখানে তাদের ইটস এ সেফ প্লেস টু ইনভেস্ট, হ্যাঁ, তাহলে এটা হয়তো ওয়াইডার একটা জনগোষ্ঠী এই যে অরাজকতা আমরা পেছনে ফেলে এসেছি, এটি ফিরে আসবে না, এটি আসলে আমরা মানুষ হিসেবে বিশ্বাস করতে চাই এবং করার যথেষ্ট কারণও আছে। কিন্তু তারপরেও কিছু প্রবলেম, যেমন যে প্রবলেমস আর রিয়াল, এন্টারপ্রেনাররা বলছে যে একটা যে কি বলে পলিসি রেজিমের মধ্য দিয়ে আমরা এসেছি, অনেক বেনিফিটস অফার করা ছিল। তো এখন যখন এই ম্যাক্রো ইকোনমিক প্রেশার বা এগুলোকে এখন কি বলে যে রিস্ট্রাকচার করতে গিয়ে সাডেনলি একসাথে বেনিফিটস তো উইথড্র করা হচ্ছে এবং এর ধাক্কাটা কিন্তু আসলে পড়ছে। যেমন যে আপনার খেলাপি ঋণকে অ্যাড্রেস করার ক্ষেত্রে অনেক রকমের শিথিলতা ছিল, তারপরে আদার বিজনেসে স্লো ডাউন চলছে, যে বরোইং কস্ট, সব কিছু মিলিয়ে এন্টারপ্রেনাররা কিন্তু খুব যে আপনার কশাস তারা, এবং বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে আমাদেরকে এক্সিট পলিসি দেওয়া হোক। এই স্লো ডাউনটা আসলে বা ইনভেস্টমেন্ট তো হচ্ছেই না অলমোস্ট, এটার রিভার্সালটা কবে বা কি করতে হবে? হ্যাঁ, এটার রিভার্সালটা অবশ্যই একটা দরকার। বিজনেস পিপলদের যদি কনফিডেন্স ফিরে না আসে এবং তারা যদি ব্যবসা বাড়াতে চান, এই ধরনের মেন্টালিটি তাদের মধ্যে না আসলে তো ইকোনমির গ্রোথটা থেমে যাবে। আমাদের তো প্রাইভেট সেক্টর লেড একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইকোনমিতে আছে, জব ক্রিয়েশনে তাদের একটা অবদান আছে। সো we need to have that right kind of climate or investment environment, investment ecosystem for the whole country. সো এই সময়টা কখন আসবে এইটা হয়তো বা রাতারাতি আসবে না, এইটুকু তো বলা যায়। বাট ধীরে ধীরে যদি ম্যাক্রো ইন্ডিকেটার্সগুলো আর একটু স্ট্রঙ্গার হওয়া শুরু করে, গভর্নমেন্ট তখন এই মনিটারি পলিসি নিয়ে প্লে করার একটা ফ্লেক্সিবিলিটি তাদের হাতে থাকবে। হ্যাঁ, এফএক্স রিজার্ভটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে, রেমিটেন্সটা বাড়ছে, এক্সপোর্ট ইজ অলসো শোয়িং সাম গ্রোথ। সো এই ইন্ডিকেটারগুলো কিন্তু খুবই পজিটিভ ইন্ডিকেটার। হ্যাঁ, আমার যদি ব্যাংকের এই মানি লন্ডারিং বা এই যে লুটতারাজ, এই লিকেজটা বন্ধ হচ্ছে আর এই ফ্যাক্টরগুলো পজিটিভলি কাজ করছে,
এইটা যদি হয় তাহলে এখান থেকে কিন্তু একটা এগিয়ে যাওয়ার একটা কি বলে ফাউন্ডিং স্টোন টাইপের একটা গ্রাউন্ড একটা তৈরি হয় যেখান থেকে আমরা হয়তো বা সামনে আগাতে পারবো। হ্যাঁ, বাট যে জিনিস আবারও বলা দরকার যে হ্যাঁ, উই নিড এ রাইট কাইন্ড অফ এনভায়রনমেন্ট যেখানে কিনা বিজনেস পিপলরা তারা এটা কনফিডেন্সটা ফিল করবে। বিদেশি বিনিয়োগ একটা বড় হতাশা, যে এফডিআইজিটিকে বলি আমরা, তাই যে শেখ হাসিনার আমলে নাম্বারস ম্যানিপুলেশন হয়েছে, এটা সত্য। আবার একটা গ্রোথ ছিল যে, সেটাও সত্য। তো তারপরেও এত সুযোগ সুবিধা অনেক কিছু দেওয়ার পরে আসলে এফডিআই আসেনি, তো এখনো আসছে না। এই জায়গা থেকে পরিত্রাণের জন্য কি করা দরকার? আমরা স্থানীয় উদ্যোক্তাদের কনফিডেন্স বা এগুলো সব সম্পর্কে সবসময় শুনি, এফডিআই নিয়ে আসলে একটা ব্রেক থ্রু দরকার কিনা? ডেফিনেটলি একটা ব্রেক থ্রু দরকার। আমরা তো পত্রপত্রিকায় দেখলাম যে এর আগে অ্যারামকো বাংলাদেশে আসতে চেয়েছিল, তারা আসতে পারেনি। হ্যাঁ, তারপরে কোরিয়ান একটা কোম্পানির কথাও শুনলাম যে তারাও আসতে চেয়েছিল, পারেনি। কোরিয়ান ইপিজেড নিয়ে আপনি যদি ওনাদের সাথে কথা বলে থাকবেন যে ওনারা কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে আছেন, প্রায় 30+ ইয়ার্স প্রবাবলি। সো ওনারা কিন্তু বাংলাদেশের একটা বড় একজন গ্রোথ পার্টনার, কিন্তু ওনাদের অনেক দুঃখ কথা আছে। তারা ধারাবাহিকভাবে বিভিন্ন গভর্নমেন্টের কাছ থেকে সহযোগিতা চেয়েও তারা কিন্তু তাদের ডিজায়ার সহযোগিতা পায়নি। তো ইজ অফ ডুইং বিজনেস, এটা আমরা যতই মুখে মুখে বলে থাকি না কেন, এই জিনিসগুলো কিন্তু বাস্তবে অনেক অনেক জটিল এটা রয়ে গেছে। হ্যাঁ, পাওয়ার একটা বড় একটা প্রবলেম ছিল। সেই পাওয়ারে আমরা পাওয়ার প্রোডাকশন আমরা ক্যাপাসিটির অনেক বাড়িয়েছি এবং প্রয়োজনের তুলনায় অনেক ক্যাপাসিটি বাড়িয়েছি, বাট স্টিল বিজনেস পিপল তারা চান যে দাম একটু বেশি দিয়ে হলেও কোয়ালিটি পাওয়ার তারা চান, নিরবিচ্ছিন্ন পাওয়ার চান। সেই জিনিসগুলো আমরা দিতে পারি না। আর এই যে বিভিন্ন এজেন্সির কাছে যে যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টগুলো যেটা দেখা যায়, যে শোনা যায় যে 100+ হচ্ছে অথরিটির কাছ থেকে, না অথরিটি আরও কম, বাট 100+ হচ্ছে অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট দিতে হয় সব জায়গায়, বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হয়। তো এগুলো রিয়েলি ট্রাবলসাম। আর গভর্নমেন্ট যদি অন্য দেশের বড় বড় ব্যবসায়ীদেরকে তাদেরকে কনফিডেন্সে নিয়ে এসে সেই সুযোগগুলো তৈরি করে দিতে চান, তাহলে এটা কেবল সম্ভব হয়। হ্যাঁ, আমি শুধুমাত্র এখানে একটা ঘোষণা দিলাম যে আসেন বাংলাদেশে ব্যবসা করেন, বা এখানে আমার 100% রিপ্যাট্রিয়েশন বা 100% ওনারশিপ, এই জিনিসগুলো করা যায়, এটুকু বললেই কিন্তু আসলে ওই জিনিসটা কাজ হয় না। হ্যাঁ, পুরো গভর্নমেন্ট মেশিনারিকে আসলে সেই কনফিডেন্সটা দিতে হবে, তাদেরকে সেই কমিটমেন্টটা দিতে হবে যে আপনি আজকে যে আইনকানুন দেখে আসলেন, কালকে এই আইনকানুনগুলো চেঞ্জ হবে না। অ্যাটলিস্ট ফর 10, 15, 20 ইয়ার্স আমরা একটা স্টেবল একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে। সরকারের কথা, সরকারে কে থাকুক সেটা বড় কথা না, যে সরকার একটা কথা বলছে, কালকে আবার সরকারের কে থাকে সে আবার কি বলবে। ইভেন আমরা শেখ হাসিনা রেজিমে দেখেছি যে সরকার যে পলিসি দিয়েছে, মাঝপথে এনবিআর সেখান থেকে সরে আসছে, যে আপনার ফ্যাক্টরি করলেন এত দিনের জন্য, আপনার প্রণোদনা এটি মাঝপথে কমিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বেসরকারি যে আপনার হাইটেক পার্কগুলোর কথা, সরি যে আপনার ইপিজেড গুলোর কথা, স্পেশাল ইকোনমিক জোন, এগুলোতে এখন গেলে আগে সরকারিটাতে তারা দাঁড় করাতে চাচ্ছে। সো কি করলো যে এখানে বেনিফিটস থাকবে, ওখানে থাকবে না। তো এগুলো হলে তো আসলে এটা ভেরি ডিফিকাল্ট ফর দ্য বিজনেস পিপল অ্যান্ড ইনভেস্টার্স। তাদের এই জিনিসগুলো, তারা যদি একেবারে আনডিউ কিছু বেনিফিট কিছু লোক নিয়েছে, এ ব্যাপারেও এটা সত্য। হ্যাঁ, আবার ঢালাওভাবে সমস্ত বিজনেস পিপলকে যদি আমরা ইম্প্যাক্টেড করি, তাহলে দেশের অর্থনীতিও এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। এক্স্যাক্টলি। এখন আমি ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি না, আমি ইকুইটিতে ইনভেস্ট করব। জি, 100 কোটি টাকার একটা ফান্ড আপনার কাছে দিলাম, আপনি কত পর্যন্ত ইকুইটিতে ইনভেস্ট করবেন? Given the volatility and the opportunity uncertainties সবকিছু মিলিয়ে, probably I would have a little higher allocation in the fixed income. Okay. Probably 60-65% হয়তো বা ফিক্সড ইনকাম, তারপরে রেস্ট ইন দ্য ইকুইটি, 35% হয়তো বা ইকুইটি। ওকে, তো আপনার টপ 5 স্টক যেগুলো আপনি I think BRAC Bank is a very good pick. তাদের যে বিকাশ
যে কোম্পানিটাতে তাদের ওনারশিপ আছে, দ্যাট হ্যাজ বিন ডুইং প্রিটি ওয়েল, এবং কম্পিটিশনের তুলনায় তারা এগিয়ে যাচ্ছে বিকজ কম্পিটিশন ইজ ফেসিং সাম চ্যালেঞ্জেস। কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বার্জার, দ্যাটস এ ভেরি গুড সলিড একটা কোম্পানি, দে হ্যাভ এ মার্কেট শেয়ার অফ অ্যাবাউট 60% প্রবলি তার টোটাল মার্কেটের সেলসের ওনারা ইয়ে করেন। সো দে আর ভেরি সলিডলি পজিশনড। এছাড়া ধরেন যে গ্রামীণ ফোন আছে, ট্রেডিং এট এ ভেরি লো পি, সো গভর্নমেন্টের সাথে তাদের যে টাসেলগুলো ছিল, হোপফুলি দোজ থিংস উইল গেট রিজলভ। সো কম পিতে এটা পাওয়া যাচ্ছে। ভেরি সলিড বাংলাদেশ ইকোনমি যদি থাকে, বাংলাদেশ স্টোরির সাথে গ্রামীণ ফোন এটা অবশ্যই ফ্লোরিশ করতে হবে। গ্রামীণ ফোনকে ছাড়া আসলে বাংলাদেশের স্টোরি এখন কল্পনাও করা যায় না। আরও কিছু লোকাল কোম্পানি আছে, স্কয়ার ফার্মা আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে যদি কিছু চ্যালেঞ্জ আছে, যে আমরা এলইসি থেকে বের হয়ে আসলে তাদের প্যাটেন্ট রিলেটেড কিছু ডিফিকাল্টি আছে, সেটা 1-2 বছরের মধ্যে ওই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। কনজিউমার সাইডে কিছু কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা খুবই ভালো করছে, লো পিতে ট্রেড হচ্ছে। এবং কিছু কিছু কোম্পানি যেগুলো দেখবেন যে বাংলাদেশেও লিস্টেড, ইন্ডিয়াতেও লিস্টেড, এবং ইন্ডিয়ার যে প্রাইস আর্নিং রেশিও ইটস মাচ হায়ার দ্যান হোয়াট ইউ আর হ্যাভিং ইন বাংলাদেশ, এবং বাংলাদেশে কিন্তু গ্রোথ আবার হায়ার। সো আমাদের গ্রোথ বেশি কিন্তু আমাদের পিইটা কম। বিগ অপরচুনিটি, ইটস এ বিগ অপরচুনিটি, কিন্তু আমরা এই অপরচুনিটিগুলো হয়তো বা ফরেনাররা এগুলো নিত যদি তারা বাংলাদেশের ওভারঅল আদার থিংস রিমেইনিং দ্য সেম, হ্যাঁ, তাহলে হয়তো বা এই জিনিসগুলো এরকম থাকতো না আর কি। এই বছর শেষ নাগাদ আমাদের সূচকটা, গিভেন যে আইপিও মার্কেট নিয়ে আজকে আর কথা না বলি, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, এটা আসলে ডাউন সাইডে রিস্ক কতটা, আপসাইডে কত? আমি পার্সোনালি মনে করি যে প্রবাবলি উই আর নিয়ার দ্য বটম। হ্যাঁ, মার্কেট প্রাইস আর্নিং রেশিও এখন 10-এর কাছাকাছি। সো আমি যদি ওই যে নেগেটিভ আর্নিং কোম্পানিগুলোকে বাদ দিই, তাহলে অন্যগুলো বাকি সবগুলো মিলে, সো দিস ইজ এ লোয়ার সাইড অফ প্রাইসে আমার কাছে মনে হয়। অনেকগুলো স্টকই একেবারে তলানিতে চলে এসেছে, কিছু স্টকের ফোর সেলের কারণে এখানে প্রাইস ডিস্ট্রেসড হয়ে গেছে। সো আমি পজিটিভ একটা ইন্ডেক্স ইয়ার এন্ডে আশা করি, এখান থেকে একটা পজিটিভ গ্রোথ আশা করি। মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রেজারির সুদের হার কমতে শুরু করেছে, এবং মনির ভাই অন্য অনেক বিশ্লেষকদের মতোই এক্সপেক্ট করছেন যে এই প্রবণতাটা খুব ফাস্ট ডিক্লাইন যদি নাও হয়, ট্রেজারি ইল্ড যেটা, এটা আস্তে আস্তে একটু ডাউনওয়ার্ড থাকবে, অ্যান্ড ইটস এ পজিটিভ সাইন। বাট তারপরে একদিকে ক্ষেত্র প্রস্তুত আছে শেয়ার বাজারে, অনেক ভালো ভালো যে সমস্ত ইনভেস্টেবল কোম্পানি, সেগুলোর প্রাইস কমে আছে, তাদের গ্রোথ হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীরা এদিকে আসলে আসছেন না, যে অন্যান্য অনেক সমস্যার কারণে। তবে সবসময় এরকম যায় না, তিনি আসলে এখন 60-65% স্টিল ফিক্সড ইনকামে থাকবেন, আর বাকিটা ইকুইটিতে। কিছু নেমস তিনি বললেন, এগুলো আসলে পুঁজিবাজার আজকে বা এই যে বছরের মাঝখানে বাড়লো কমলো এগুলোর জন্য না, এগুলো একটা সুস্থির প্ল্যানের অংশ হিসাবে সেই বিনিয়োগগুলো করা হয়। আর স্পেকুলেটিভ এনভায়রনমেন্টটা আসলে এখন খুব একটা ভালো নেই, বিকজ একভাবে চলে আসছিল বাজারের গভর্নেন্স, সেখান থেকে একটা ইউটার্ন হয়েছে, একটা শিফট হচ্ছে। সো দ্যাটস ইট। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।